একবার ভাবুন তো, এমন একটা ষড়যন্ত্রর কথা যেটা জন্ম নেয় একদম নীরবে, বেড়ে ওঠে ঘুটঘুটে অন্ধকারে, আর তারপর দিনের আলোর মুখ দেখার জন্য অপেক্ষা করে প্রায় ৩৫টা বছর। আজ আমরা শুনব ঠিক তেমনই এক অবিশ্বাস্য গল্পের কথা। দুর্গাপুরের মাটিতে বেড়ে ওঠা এক ষড়যন্ত্রের জবানবন্দি, সরাসরি ঋষি মাধব আইয়ারের মুখ থেকে। গুপ্তচরদের দুনিয়ায় এটাই বোধহয় সবচেয়ে বড় সত্যি আর সবচেয়ে বড় ভয়। মানে এখানে বিপত্ত আর বন্দুক হাতে আপনার সামনে এসে দাঁড়ায় না, বরং সে বন্ধুর মুখোশ পরে আপনার পাশের চেয়ারটাতেই বসে থাকে। বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এই যে খেলা, এটাই কিন্তু এই গল্পের আসল প্রাণ। শুনুন, এই কথাগুলো কিন্তু কোনো লেখকের লেখা নয়, না, এটা একটা স্বীকারোক্তি। ২৫ বছর ধরে বুকের ভেতরে জমে থাকা একটা সত্যি, যেটা সব বাধা পেরিয়ে এবার বাইরে আসতে চাইছে। চলুন আর দেরি না করে সেই জবানবন্দিটা শোনা যাক। গল্পের শুরুটা হচ্ছে বর্তমান থেকে। সালটা ১৯৯৫, ১৪ই মার্চ। জায়গা দুর্গাপুর থানার একটা আবঝা আলো আধারী ঘর। ইন্সপেক্টর দত্তের সামনে বসে আছেন ঋষি মাধব আইয়ার। তিনি কথা দিয়েছেন কিচ্ছু লুকোবেন না, একেবারে গোড়া থেকে সবটা বলবেন। মানে সেই ১৯৬০ সালের রাতটা থেকে, যে রাতে তিনিও নিজেও জানতেন না কি মারাত্মক এক বিষবৃক্ষের বীজ পোতা হয়ে গিয়েছিল। চলুন সবাই মিলে একটু অতীতে ফেরা যাক। ১৯৬০ সাল। মাদ্রাজের এক তরুণ তুখোড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নাম ঋষি মাধব আইয়ার, জীবনে প্রথমবার দুর্গাপুরে পা রাখছেন। চারদিকে অচেনা ভাষা, অচেনা মানুষ, একটা অদ্ভুত একাকিত্ব ঘিরে ধরেছে তাকে। তিনি এখানে একা, একেবারে একা। ট্রেনটা যখন দুর্গাপুর স্টেশনে এসে থামল, তখন বাজে রাত ৮:১৬। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর জমাট বাঁধা অন্ধকার। স্টেশন মাস্টার ভাবলেন, নতুন জায়গায় একজন একা মানুষকে রাতে বাইরে রাখাটা ঠিক হবে না। তাই তিনি ঋষিকে একটা ঘরে তালাবন্ধ করে রেখে গেলেন। বললেন, এটাই নাকি তার সুরক্ষার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা। সেই নিস্তব্ধ তালাবন্ধ ঘরে হঠাৎ খাটের নিচ থেকে একটা খসখস শব্দ। ঋষি চমকে উঠে কেরোসিনের বাতিটা নিয়ে ছুকলেন, আর যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। খাটের নিচ থেকে বেরিয়ে এলো ভয়ে কাঁপতে থাকা ১৫-১৬ বছরের একটা ছেলে। চোখ দুটো তার আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছে। ভাঙা ভাঙা বাংলায় সে শুধু বলতে পারল, আমাকে মেরো না দাদা। ছেলেটার নাম রাজু, পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসা এক ভাগ্য বিড়ম্বিত কিশোর। চোখের সামনে তার বাবাকে গুলি করে আর মাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। মৃত্যুকে এত কাছ থেকে দেখে কোনো মতে পালিয়ে এসে সে গত ৩ দিন ধরে এই অন্ধকার ঘরে লুকিয়েছিল। ওর চোখে শুধু ভয় ছিল না, ছিল সাক্ষাৎ মৃত্যু যন্ত্রণা। ভোরের আলো ফোটার আগেই রাজু কোথায় যেন মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে ঋষিকে এমন একটা কথা বলে গেল, যার আসল মানেটা বুঝতে ঋষির বহু বছর লেগে যাবে। সে বলেছিল, এই শহরের সবাইকে বিশ্বাস করবেন না। কিছু মানুষ আছে যারা এখানে বছরের পর বছর ধরে ঘুমিয়ে থাকে, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। রাজুর সেই অদ্ভুত কথাটা ঋষির মন থেকে মুছে যাওয়ার আগেই গল্পের পটভূমি চলে এলো দুর্গাপুরের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ বা IARA। এটা ছিল দেশের গর্ব, প্রতিরক্ষা গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু কে জানত এই গর্বের আড়ালেই বোনা হচ্ছিল এক গভীর ষড়যন্ত্রের জাল। একদিন সকালে ল্যাবে ঢুকে ঋষির শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নিজের হাতে তালা দেওয়া ড্রয়ারটা সামান্য ফাঁক হয়ে আছে, আর নোটবুকের একটা পাতায় একটা অদ্ভুত ভাঁজ। এক মুহূর্তেই তিনি বুঝে গেলেন, কেউ তার অনুপস্থিতিতে কাগজপত্রগুলোর ছবি তুলেছে। একজোড়া অদৃশ্য চোখ তাকে সবসময় লক্ষ্য রাখছে। সেই সময়ে এই ধরনের গোপন কাজের জন্য গুপ্তচরদের সেরা অস্ত্র ছিল মিনক্স ক্যামেরা। ভাবুন, একটা সিগারেটের প্যাকেটের আকারের যন্ত্র, যেটা দিয়ে কোনো রকম শব্দ বা ফ্ল্যাশ ছাড়াই যে কোনো গোপন নথির ছবি তুলে নেওয়া যেত। ঠান্ডা যুদ্ধের সময়কার এক ভয়ঙ্কর আবিষ্কার ছিল এটা। ল্যাবের সেই ফিসফাস এবার করিডোরের ভারী বুটের শব্দে পরিণত হল। একদিন সকালে IARA এসে হাজির হল ইন্টেলিজেন্স ব্যুরো। খবরটা ছিল মারাত্মক। ইনস্টিটিউটের সবচেয়ে গোপন প্রজেক্ট কবচের একটা ব্লুপ্রিন্ট পাচার হয়ে গেছে। সন্দেহর তীরটা গিয়ে পড়ল হরিচন্দ্র মাহাতো নামের এক সাধারণ জুনিয়র টেকনিশিয়ানের উপর। কিন্তু একটা বড় প্রশ্ন উঠল, তাই না? যে ল্যাবে হরিচন্দ্রের ঢোকারই অনুমতি নেই, সেখান থেকে সে দেশের সবচেয়ে সুরক্ষিত ব্লুপ্রিন্টটা চুরি করল কিভাবে? গল্পটা কেমন যেন মিলছিল না। পেশাদার গুপ্তচর বৃত্তির দুনিয়ায় একে বলে কাট আউট পদ্ধতি। এটা একটা ঠান্ডা, নির্মম কৌশল, যেখানে আসল গুপ্তচরকে বাঁচানোর জন্য মাঝখানে এমন একজনকে ব্যবহার করা হয় যে হয়তো জানেই না সে কিসের ফাঁদে পা দিচ্ছে।
ধরা পড়লে শুধু সেই মাঝের মানুষটাই শেষ হয়ে যায়, আর আসল অপরাধী সে থেকে যায় পর্দার আড়ালে, একদম নিরাপদ। হরিচন্দ্র মাঝে তো ছিল সেই বলির পাঠা। এক অদৃশ্য খেলোয়াড়ের নিখুঁত চালে তাকে ব্যবহার করে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। ঋষি সবটা বুঝেও কিচ্ছু করতে পারেনি, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। তার চোখের সামনেই একটা নিরপরাধ মানুষের জীবন নষ্ট হয়ে গেল। সময় কখনো থেমে থাকে না। ঋষির জীবনে আসেন কল্যাণী, প্রেম, তারপর বিয়ে। ঋষি প্রায় ভুলতেই বসেছিলেন সেই ষড়যন্ত্রের কথা, কিন্তু বিপদ তো পিছু ছাড়েনি। এবার সে হানা দিল তার ব্যক্তিগত জীবনে, তাও এমন এক মুহূর্তে যা কেউ কল্পনাও করতে পারে না। ঠিক বিয়ের রাতে, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তে, ঋষি দরজার নিচে একটা খাম খুঁজে পান। তাতে কোনো নাম নেই, ঠিকানাও নেই, শুধু একটা বেনামি চিঠি। চিঠির ভেতরে লেখাগুলো ছিল একেবারে হিমশীতল আর স্পষ্ট। আপনার কর্মক্ষেত্রের এক শক্তিশালী মানুষ আপনাকে ব্যবহার করছে। সঠিক সময়ে সঠিক মানুষকে খুঁজুন। এই চিঠিটা একটা বিষয় পুরোপুরি নিশ্চিত করে দিল, শত্রু বাইরের কেউ নয়, সে আছে একেবারে ভেতরে, ঋষির খুব কাছে। গল্প এবার এক লাফে এগিয়ে যায় ১৯৭১ সালে। পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। অগণিত শরণার্থীর স্রোত এসে মিশছে দুর্গাপুরে। চারদিকে শুধু মানুষের হাহাকার আর অনিশ্চয়তা। ভাবুন একবার, ১৯৬০ সালের সেই তালাবন্ধ ঘর, ১৯৬৭ সালের সেই বেনামি চিঠি, আর ৭১ সালের এই শরণার্থী শিবির। এতদিন ধরে ছড়িয়ে থাকা আলাদা আলাদা সুতোগুলো এবার যেন এক বিন্দুতে এসে মিলতে চাইছে। সেই হাজার হাজার মুখের ভিড়ে ঋষির চোখ আটকে যায় একটা পরিচিত মুখের ওপর। ঠিক ১১ বছর পর তার আবার দেখা হয় রাজুর সাথে। কিন্তু এ কোন রাজু? তার চোখে আর সেই তীব্র ভয় নেই। সে জায়গাটা নিয়েছে এক শান্ত, ইস্পাত কঠিন দৃঢ়তা। রাজু ঋষিকে এমন এক খবর দেয় যা তার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রাজু জানায় ১৯৬৫ সালে পাকিস্তানের আইএসআই ভারতের একটি ডিজেল ইঞ্জিনের সম্পূর্ণ ডিজাইন হাতিয়ে নিয়েছিল, আর সেটা ছিল সেই প্রজেক্ট যার দায়িত্বে ছিলেন স্বয়ং ঋষি মাধব আইয়ার। ষড়যন্ত্রটা আর সন্দেহ নয়, এটা একটা প্রতিষ্ঠিত সত্যি। তাহলে এবার আসল প্রশ্নটা উঠে আসে, যখন একটা ষড়যন্ত্রের শিকড় দশকের পর দশক ধরে গভীরে ছড়িয়ে যায় আর শত্রু বন্ধু সেজে আপনার পাশেই কাজ করতে থাকে, তখন সত্যকে খুঁজে বের করার জন্য কাকে বিশ্বাস করা যায়? পথটা তো ভীষণ অন্ধকার।